বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর অ্যাড টাইমে প্রচুর প্রশ্ন করেছেন আপনারা, তার মাঝে অনেকগুলোই আমরা নেওয়ার চেষ্টা করেছি। তৌসিফ কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রশ্নের আজকে বাহারি ধরন। এই রবিবার আসলে সুপার সানডে অ্যাড টাইমের জন্য আমার মনে হয়, কারণ শনিবারগুলো সব লিগ টিগের খেলা টেলা হয়, একেবারে সব প্রশ্ন এসে জমে। এবং একটা জিনিস আসলে ভালো হয়েছে, আজকে অ্যাড টাইমে পিএসজি নিয়ে আমরা কোয়েশ্চেন পেয়েছি, বায়ার্ন মিউনিক নিয়ে কোয়েশ্চেন পেয়েছি, যেগুলো আসলে মূল শোতে কভার আপ করা হয়নি, সেই ব্যাপারেও আসলে আমরা কথাবার্তা বলতে পারবো। তেমন একটা জায়গায় আজকে সেই কোয়েশ্চেনগুলো রয়েছে। এত খেলা, এত লিগের এত খেলা, এত ঘটনা, সবকিছু আসলে মূল শোতে কভার আপ করা যায় না। তো আমরা চেষ্টা করেছি অ্যাট টাইম এইসব প্রশ্নগুলো নিয়ে আলোচনাগুলো যেন সাম আপ করা যায়। এক্স্যাক্টলি। আচ্ছা, এই প্রশ্নটা দিয়েই শুরু করি। মোহাম্মদ আদল, তার প্রশ্ন, সবাই বলেছিল লামিন ইয়ামাল নাকি শেষ হয়ে গেছে, কিন্তু ইয়ামাল হলো ফিনিক্স পাখি, যে জানে কিভাবে বারবার ফিরে আসতে হয়। এই মৌসুমের লা লিগার টাইটেলও বার্সাই নিচ্ছে, লিখে রাখেন। ভাই, ফার্স্ট অফ অল, লামিন ইয়ামাল শেষ হয়ে গিয়েছিল এইটা আমি আসলে মানে সবাই বলার মতো একটা নিউমেরিক্যাল নাম্বারে এসে ওইটাকে জাজ করতে আমি রাজি নই। হয়তো কয়েকজন বলেছিল, তারপরও লামিন ইয়ামালের তো ভাই শুরু কেবলমাত্র, এখানে শেষ হওয়ার তো কিছু নাই লামিন ইয়ামালের। এবং মানে শেষ হয়েছিল কোন ম্যাচ বললে আপনি বলতে পারেন যে বিগ ম্যাচে লামিন ইয়ামাল পারফর্ম করে নাই, চেলসির এগেইনস্টে সেই ম্যাচটায় লামিন ইয়ামালকে ইয়ামালময় দেখা যায় নাই। হ্যাঁ, তো এটা তো আপনার হবেই, খুব স্বাভাবিক, যে এই কারণেই তো বলা হয় ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। ওই ফর্মটা হচ্ছে লামিন ইয়ামালের ওই দিন খারাপ গেছে, কিন্তু লামিন ইয়ামাল যে একজন এই অল্প বয়সে একজন ক্লাস প্লেয়ার, সেটা গতকালকে রাতেও আসলে সে প্রমাণ করেছে বার্সেলোনার এগেইনস্টে। প্রমাণ করেছে, কিন্তু প্রতিপক্ষটা আসলে আলাভেস, আর হোম ক্রাউড ছিল আসলে নিউ ক্যাম্পের, মানে এইসব অনেক অ্যাডভান্টেজ আছে। লামিন ইয়ামাল উনি হয়তো ওই অ্যাঙ্গেলে বলেছেন যে হ্যাঁ, ইয়ামাল যেই ধরনের প্রমিসিং মানে ছিল লাস্ট সিজনেও, এই সিজনে এই কতগুলো গেম উইক হলো, 13-14টা গেম উইক হলো, এর মাঝে ওই প্রমিসটা আর কি উতরে যেতে পারে নাই হয়তো অনেকের কাছে। ইনজুরিও হচ্ছে আপনার মাঝখানে একটা টাইম, লামিন ইয়ামাল ইনজুরি কারণেও ছিলেন না। তবে একটা জিনিস হচ্ছে আপনার যে ইয়ামালের শেষ আমি এখনই দেখছি না, লামিনাতেও শেষ না, কেউই দেখছে না। এবং এটা হতে পারে আপনার বিগ ম্যাচে তার কাছ থেকে ওই সারা বছর আপনি যে পারফরমেন্স দেখেন বিগ ম্যাচে আসলে, যেমন ধরেন হচ্ছে আপনি রিয়াল মাদ্রিদের এগেইনস্টে ম্যাচটাও লামিন ইয়ামালের কাছ থেকে ওই পারফরমেন্সটা আপনি দেখেন নাই। এরপর চেলসির সাথে ম্যাচটা লামিন ইয়ামালের কাছ থেকে ওই পারফরমেন্স আপনি দেখেন নাই। এই জিনিসগুলো আর কি হয়তো মার্ক করার মতো জায়গায় এসে দাঁড়িয়েছে। আর এই বছর তো একটা মানে পার্সোনাল একটা গ্যাঞ্জাম থেকে লামিন ইয়ামাল বের হয়েছেন। এই বের হওয়ার পরে এখন আস্তে আস্তে তিনি নিজের রূপটা ফিরে পাবেন। আর বার্সেলোনা তো স্ট্রাগল করেছে আসলে এই সময়টাতে, বার্সেলোনা হাইলাইন ডিফেন্স নিয়ে স্ট্রাগল করেছে, প্লেয়াররা ছিল না, পেদ্রি ছিল না, রাফিনিয়া ছিল না। তো ওই বার্সার স্ট্রাগলটা তো আলটিমেটলি লামিন ইয়ামালের উপরে গিয়েই পড়বে, কারণ লামিনিয়া তো বার্সারই প্লেয়ার। এই মৌসুমে লা লিগার টাইটেলও বার্সাই নিচ্ছে, লিখে রাখেন। ভাই, এটা আসলে বোঝা যাবে যে বার্সা আথলেটিকো মাদ্রিদের খেলা আছে খুব শীঘ্রই, একেবারে মিডউইক। হ্যাঁ একেবারে, তো ওইটাতেই হচ্ছে কি আলটিমেটলি বোঝা যাবে যে বার্সেলোনা কি করতে পারে। এই ম্যাচে যদি ধরেন লামিন ইয়ামাল কিছু এক্সট্রাঅর্ডিনারি জিনিসপাতি দেখাতে পারে, তাইলে হয়তো বলা যাবে যে লামিন ইয়ামাল ইজ ব্যাক, হয়তো। সো ওই পর্যন্ত ওয়েট করি। আর এবার আমার মনে হচ্ছে আপনার লা লিগায় মানে প্রতি দলই পয়েন্ট হারাবে, রিয়াল বার্সা আরো পয়েন্ট হারাবে, বুঝছেন? পয়েন্ট হারাবে, সিজন তো অনেক লম্বা। সো এখনই ডিসেম্বরে পা দিলাম, মানে হাফ সিজন বোঝা যাচ্ছে না কোন জায়গায় যে লা লিগাটা ঠেকবে। ও, এবার একটা প্রশ্ন নিয়ে ফেলি। হ্যাঁ, লন্ডন ডার্বিতে চলে গেলাম সোজা। জাইন ইমাম ইয়ামিন, তার প্রশ্ন, ভাই আর্সেনাল চেলসি ম্যাচের প্রেডিকশন দেন, এবং এই ম্যাচে কে গোল পাবে, সাকা নাকি এস্তেভাও? সাথে আর একটা প্রশ্ন অ্যাড করলাম, এজাজ আহমেদ রাব্বি, তার প্রশ্ন, আগের ম্যাচগুলোয় গ্যাব্রিয়েলকে মিস না করলেও এই ম্যাচে মিস করবে আর্সেনাল, আপনারা কি মনে করেন? এই ম্যাচে গ্যাব্রিয়েলকে আসলেই মিস করবে আর্সেনাল, কারণ হচ্ছে আপনার চেলসি যে অ্যাটাকিং থার্ড সেটা অনেক অ্যাক্টিভ, মানে প্রো অ্যাক্টিভ আমার কাছে মনে হয়। তো ওই জায়গাটা হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেসের অ্যাবসেন্সটা মিস করার মতোই। তারপরও হচ্ছে আপনি দেখেন যে গ্যাব্রিয়েলকে ছাড়া তো আর্সেনাল বায়ার্ন মিউনিকের এগেইনস্টেও তারা ম্যাচটা খেললো, কিভাবে তারা দুর্দান্তভাবে ম্যাচটা নিজেদের করে বের করে নিয়েছে। বায়ার্ন মিউনিকের অ্যাটাকিং থার্ডও তো হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য ডেঞ্জারাস অ্যাটাকিং থার্ড। ওই ম্যাচে হচ্ছে গিয়ে বায়ার্ন মিউনিককে পুরো মানে ক্লোজ ডাউন করে ফেলেছে এই লাইন আপটা। সুতরাং আমার মনে হয় মস্কেরা, হিনক্যাপি যেই খেলো কভার আপ করে ফেলতে পারবে। গ্যাব্রিয়েলকে মিস আমি করলাম হচ্ছে মানে করব ওই সেট পিস সিচুয়েশনগুলোয়। সেট পিস যখন পাবে আর্সেনাল চেলসির এগেনস্টে, তখন হয়তো গ্যাব্রিয়েলের প্রেজেন্সটা বক্সে খুবই ডেঞ্জারাস হবে, মানে হয়তো।
যেটা হচ্ছে না। ইউরিয়ান টিম্বার কালাফিওরিরা থাকবেন, কিন্তু গ্যাব্রিয়েল ইজ সামথিং এলস। ওই ডি বক্সে যখন গ্যাব্রিয়েল সেট পিসের সময় সেন্টার ব্যাক ওভারল্যাপে যায়, তখন গ্যাব্রিয়েল একটা টাচ পাচ্ছে ইদানিং আমরা যে দেখছি। গোল দিচ্ছেন, নাইলে অ্যাসিস্ট করছেন, নাইলে অ্যাসিস্টের আগের টাচটা তার পা থেকে আসছে। আর যদি আমাদের ফেমাস আর্সেনাল চেলসি ম্যাচের প্রেডিকশন যদি দিতে বলি, আপনার থেকে শুরু করলাম ভাই। প্রেডিকশন চেলসি 1 আর্সেনাল 2। চেলসি 1 আর্সেনাল 2। আমি দিলাম আর্সেনাল 3 চেলসি 1, মানে একেবারে বায়ার্ন মিউনিখের যে স্কোর লাইনটা ছিল আর কি। আর গোল কে করবে, সাকা নাকি এস্তেভাও? সাকা নাকি এস্তেভাও মনে হচ্ছে না গোল পাবে, কারণ কালাফিওরি আছে। মানে এটা জাস্ট মানে গাট ফিলিং, এস্তেভাও গোল পাবে না এই ম্যাচে। সাকা আমার মনে হয় এই ম্যাচে গোল পাবেন। সাকাও মনে হয় না পাবে, হয়তো পেনাল্টি যদি পায় আর্সেনাল, ওই সিচুয়েশনে সাকা পেনাল্টি থেকে গোল দিতে পারে। তবে পুরো উল্টোটাও হতে পারে, কারণ চেলসির যেই স্ট্রেংথ আছে, চেলসির সামর্থ্য, মানে চেলসিকে হালকা করে কিন্তু আমরা দেখছি না, দেখার কোনো সুযোগও নাই। আর মানে লিটারালি মারেস্কার রোটেশন গুলো আমার বেশ ভালো লাগছে। তিনি যেভাবে এত বড় একটা স্কোয়াডকে রোটেট করে করে তিনি খেলাচ্ছেন। আর একটা বিষয় হচ্ছে আর্সেনাল এই ম্যাচে, আর্সেনালের মিডফিল্ড মনে হয় প্রবাবলি প্রথমবারের মতো টেস্টেড হবে। মানে এমন একটা মিডফিল্ড, মানে আর্সেনাল যে মিডফিল্ডটা, জুবিমেন্দি, ডেকলান রাইস, এরা এখন পর্যন্ত ওই ধরনের কোনো পরিপক্ক মিডফিল্ডের এগেনস্টে খেলে নাই এই সিজনে। আমার ধারণা আর কি, আমার মতামত, পার্সোনাল মতামত, অনেকেই দ্বিমত করতে পারেন। এইবারে গিয়ে একটা প্রপার মিডফিল্ড ব্যাটেল আমরা দেখতে পারি। ডেকলান রাইস, কাইসেদো, মানে সিচুয়েশনগুলো আর কি, প্রত্যেকটা পজিশনে মনে হচ্ছে যে আর্সেনালের ব্যাটেলটা খুব জমজমাট হবে। মিডফিল্ডে আমার মনে হয় এইটা আরও বেড়ে যাবে। এবং আপনি যদি হচ্ছে ধরেন পার্ট বাই পার্ট হিসেব করেন, ধরেন আর্সেনালের এখনো যে ডিফেন্ডিং লাইন, তারপরও আমার মনে হয় এটা চেলসি ডিফেন্ডিং লাইন থেকে এটা বেটার। ঠিক আছে? হ্যাঁ, আর্সেনালের যে মিডফিল্ড লাইন, এইটা ধরেন হচ্ছে গিয়ে আমি 50-50 রাখবো এই ব্যাটেলটায়। 50-50 ফরওয়ার্ডের দিক থেকে যদি বলেন, সেই জায়গাটায় আমি যে চেলসিকে স্লাইটলি অ্যাডভান্টেজ পজিশনে রাখবো। ইয়োকেরেশ তো না, ইয়োকেরেশকে হয়তো খেলানো হলেও হতে পারে, চান্সেস আর ভেরি লো। মিকেল মেরিনোকে দিয়ে তো হচ্ছে কাজ চালিয়ে নিচ্ছেন মিকেল আর্তেতা লাস্ট সিজন থেকে। স্টার্ট করবেন নাকি ওডেগার্ড আছেন, ওডেগার্ড পুরোপুরি ফিট, ওডেগার্ডও স্টার্ট করতে পারেন। তো ওই ক্ষেত্রে মিডফিল্ডটা একটু জমতে পারে। মিকেল মেরিনো স্টার্ট করতে পারেন, ওডেগার্ডও স্টার্ট করতে পারেন, দেখা যাক কি হয়। আচ্ছা, এই ম্যাচ নিয়ে যেহেতু প্রশ্ন আছে, এমডি নাজমুল ইসলাম 77 তার প্রশ্ন, তৌসিফ ভাই বেশ সুখেই আছে, আর্সেনাল নিয়মিত ম্যাচ জিততেছে, কিন্তু আমার মতো লিভারপুল ফ্যানদের যে অবস্থা, এই অবস্থা দেখে মালিক পক্ষ মনে হয় বলছে আমি কি তার মধ্যে ঠেকা ডালতাছি। উনি এভাবে লিখেছেন, যে কারণে আসলে এইটাই বললাম। হ্যাঁ, এইটা তো যেই পরিমাণ স্পেন্ডিং লিভারপুল করেছে এই সিজনে, এবং সেই স্পেন্ডিং এর পরও তো ধরেন ওই যে আমরা মেইন শোতেও আপনি বলছেন লুইস দিয়াজের রিপ্লেসমেন্ট নাই এই টিমটার মধ্যে, এখনো হয়নি। ইনফ্যাক্ট আপনার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের রিপ্লেসমেন্টও হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি না। ধরেন কনর ব্র্যাডলিও ইনজুরিতে পড়লেন, ফ্রিম্পং নাই, তাহলে হচ্ছে গিয়ে ওই রাইট জোনটা নিয়ে তো আপনার ওই দোটানার মধ্যে থাকতেই হচ্ছে আর্নে স্লট। আমি মূল শোতে কথাগুলো বলছিলাম আসলে একটা মানে পুরনো রিজন দিয়ে। মানে আমি এর আগেও শোতে একবার বলছিলাম যে ইয়র্গেন ক্লপ যে সিস্টেমটা দাঁড় করিয়ে গেছেন লিভারপুলে, আর যেসব প্লেয়ার তিনি সেট করে গেছেন এই টিমটাতে, ওই লাইফ স্প্যানটা এখানে এসে ঠেকছে, মানে শেষ। মানে ক্লপের পর আর্নে স্লটের একটা নতুন একটা সিস্টেম দাঁড় করাতে হবে। আর যেসব প্লেয়ার তিনি পিক করেছেন, যেগুলো একেবারে ভিজিবলি কাজ করছে না, ধরেন ক্লপ কিন্তু এরকম অনেক সিচুয়েশন দিয়ে গেছেন লিভারপুলে। কুতিনিও দল ছেড়ে দিলেন ওই সময়টাতে, তখন ক্লপ কাকে নেবেন? যাদেরকে তিনি নিছেন, তারপর সাদিও মানেও চলে গেছে একটা টাইমে। সাদিও মানে যখন ক্লাব ছাড়লেন, লুইস দিয়াস সেই জায়গাটা পূরণ করলো। তো ওই রিপ্লেসমেন্টগুলো ক্লপের এত স্পট অন ছিল যে লিভারপুল উতরে গেছে। মানে একটু ফল, মানে আপস অ্যান্ড ডাউন ছিল লিভারপুলের, কিন্তু লিভারপুল ওই টাইটেল কন্টেন্ডিং এ ছিল অলওয়েজ। একটা টাইটেল লিগের আপনার জিতলো, আরেকটা তো স্লটের সময় যে আসলো, বাট স্লটের ওই টিমটাও তো আসলে ইয়র্গেন ক্লপের এই টিম। ইয়র্গেন ক্লপের এই টিম, এক্স্যাক্টলি। মানে ওই লিভারপুলের ওই দুর্দশা এখন মানে নাই, মানে দুর্দশা যে মানে চলছে এখন। আর্নে স্লটের একটা বড় পরীক্ষা দিতে হবে, কারণ উনি যেই প্লেয়ারগুলো পিক করছে এই সিজনে, একিটিকে তো ভালোই খেললো মাঝখানে। ইসাকের সাইনিংটা তো মানে কাজ করতেছেই না। আর মানে ধরেন হচ্ছে কি একি থেকে যেভাবে স্টার্ট করেছেন, এরপর তো তাকে বসিয়ে রেখে আমার মনে হয় তার ফর্মটা আসলে খারাপ হয়ে গেল। তারপর তিনি দুটো ফুল ব্যাক কিনলেন, মিলোস কেরকেশ কি কাজ করছে? মানে অ্যান্ডি রবার্টসনের আপনি যদি হিসেব করেন, লিভারপুলের ওভার দ্য ইয়ার্স যত সাকসেস আছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, প্রিমিয়ার লিগ জিতছে,
এই দুই ফুলব্যাক অ্যান্ডি রবার্টসন আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, এদের অবদানকে কোনোভাবেই ছোট করে দেখার উপায় আছে? তো এই দুই প্লেয়ার, ট্রেন্ট তো গেছে, আর আর্নল্ডের তো ক্যারিয়ারের মানে অলমোস্ট একেবারে শেষ দিকে এসে ঠেকছে, একটু বয়স হয়ে গেছে। সরি রবার্টসনের, আমি ভুল বলছি। তো রবার্টসনের একটা প্রপার সাবস্টিটিউশন তো দরকার, মানে ওইখানে যে প্লেয়ারটা, সেটা এইটার জন্য তো আপনার কেরকেসকে আনা হলো, কিন্তু ক্লিক আউট তো করছে না, ডেলিভার করতে পারতেছে না। এক্স্যাক্টলি, ইটস নট সো ইজি, মানে লিভারপুলে প্রিমিয়ার লিগে এসে এই ধরনের টিমে এই ধরনের প্রেশার হ্যান্ডেল করা। কিন্তু আশা করি লিভারপুল এই সিজনে যদি না পারে, নেক্সট সিজনে হয়তো একটু বেটার থাকবে সব কিছু। আর প্রিমিয়ার লিগ জিতছে একটা সিজন, প্রতি সিজন তো আর জিতবে না, তো একটু ধৈর্য ধরাই বেটার আর কি লিভারপুল ফ্যানদের। আচ্ছা, জিজি বয় তার প্রশ্ন, প্লিজ সে সামথিং অ্যাবাউট কোপা লিবার্টাদোরেস ফাইনাল। আমার একটা প্রশ্ন আছে কোপা লিবার্টাদোরেস, আমি নিয়ে নিই। হ্যাঁ, আবু আহমেদ রাসেল কোপা লিবার্টাদোরেসের ফাইনাল নিয়ে এবং ফ্ল্যামেঙ্গোর কোচ ফিলিপে লুইসকে নিয়ে কিছু বলেন। কোচ হওয়ার 1 বছরের মাথায় সাউথ আমেরিকার শ্রেষ্ঠত্ব কোপা লিবার্টাদোরেস জিতলেন। ভবিষ্যতে কি ইউরোপের কোনো ক্লাবে দেখা যাবে তাকে 2-1 বছরের মধ্যে? ইনফ্যাক্ট ধরুন ব্রাজিলের কোচ হওয়ার লিস্টেও তো একটা সময় ফিলিপে লুইসের নাম ছিল। আর মানে এই ম্যাচ যেটা জিতলো পালমেইরাসকে হারিয়ে ফ্ল্যামেঙ্গো, দানিলোই তো আসলে ম্যাচটা জিতিয়ে দিলেন, শুধু আসলে গোল করার দিক থেকে না। আপনি যদি মানে পরে হাইলাইটস দেখছিলাম, আমিও ম্যাচ দেখিনি, তিনি যেভাবে আসলে ভিতর রকের ওই শটটা তিনি আটকে দিলেন, ওইটাও ধরেন একটা শিওর শট গোল হয়ে যেত, পালমেইরাস ম্যাচটা ইকুয়ালাইজ করে ফেলতো। তো এটা কমপ্লিটলি জিতেছে দানিলোর জন্যই, এইটা বলবো। আর কোপা লিবার্টাদোরেসে তো আপনার ব্রাজিলিয়ান ক্লাবগুলোরই আধিপত্য চলছে রিসেন্ট ইয়ার্সে। এক্স্যাক্টলি, সে 7টা মনে হয় আপনার ব্রাজিলের ক্লাবগুলোই জিতে নিয়েছে। তো এইটা হচ্ছে একটা মেজর জায়গা যে ওই লাতিন অঞ্চলে আসলে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপট ছিল, আছে, এবং এটাই চলছে। আর ফিলিপে লুইস প্লেয়ার হিসেবেও দারুণ প্লেয়ার ছিলেন লেফট ব্যাক পজিশনে। ওই সময় অ্যাথলেটিকো মাদ্রিদ, পরে চেলসি, পরে আবার অ্যাথলেটিকো মাদ্রিদ, মানে ওনার ক্যারিয়ারটা আসলে মানে একটু মার খেয়েছে হয়তো। ওই জায়গায় মার্সেলো তার কন্টেন্ডার ছিল ব্রাজিল দলে, মানে মার্সেলোর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এই ফিলিপে লুইস হয়তো প্লেয়ার হিসেবে আরও এক্সপোজার পাইতেন। কোচ হিসেবে এখন তিনি এক্সপোজার পাচ্ছেন, তিনি বেশি ইমোশনাল হয়ে গেলেন। ওই শিরোপাটা জেতার পর দেখলাম একেবারে কান্না করে দিলেন, এবং তাকে খুব কুইকলি আমার মনে হয় ইউরোপের কোনো একটা জায়গায় দেখা যাবে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে যে ইউরোপের ক্লাবগুলা যে কোনো একটা ক্লাবে তার ইন্টিগ্রেশন হইলেও হইতে পারে নেক্সট সিজনে। মোহাম্মদ আনোয়ার হোসেন তার প্রশ্ন, জার্মানিতে বায়ার্ন মিউনিখের নিয়মিত রুটিন হয়ে গেছে নাকি? প্রথমে গোল কনসিড করবে, তারপর 3-4টা গোল দিয়ে ম্যাচ জিতবে। গতকালকের ম্যাচেও আসলে সেটা হয়েছে, সেন্ট পাউলির এগেনস্টে একেবারে শেষ দিকটায় যে তারা গোল দিয়ে ম্যাচটা 3-1 গোলে জিতলো। আপনি একটু খেয়াল করে দেখেন ইউনিয়ন বার্লিনের এগেনস্টে ম্যাচটা কয়েকটা ম্যাচ আগেই, সেই ম্যাচটাও হচ্ছে 2-1 গোলে তারা পিছিয়ে ছিল। এরপর যে তারা আসলে গোল করলেন এক্সট্রা টাইমে, হ্যারি কেইন মনে হয় সেই ম্যাচটায় গোল করেছিলেন, সেইটা হলো। এরপর হচ্ছে আপনার ফ্রেইবুর্গের এগেনস্টে, যেটা হচ্ছে তারা একটা বড় মার্জিনে তারা জিতলো, সেইটাতেও তারা পিছিয়ে ছিল একটা স্টেজ পর্যন্ত। এরপর তারা যে সেই ম্যাচটা জিতলো। তো এইটার সাথে ধরেন হচ্ছে কি অনেকে লিভারপুলের একটু মিল খুঁজতে পারেন এই সিজনের শুরুতে দিকটা লিভারপুল যা করছিল। তবে আমার মনে হয় না লিভারপুল এরপর ওইখান থেকে যেভাবে পড়েছে বায়ার্ন মিউনিখ অন্তত বুন্দেসলিগা ওইভাবে আসলে পড়বে না। বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় হয়তো পড়বে না, বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগা জিতবেই। আর কালকে দেখলাম অনেকগুলো প্লেয়ার, আমি ম্যাচ দেখি নাই, মানে ম্যাচের হাইলাইটস দেখছি, অনেকগুলো প্লেয়ার প্রথমে রেস্ট দিয়েছিলেন কোম্পানি, স্টার্ট করার নাই। মিকেল ওলিজে ম্যাচটা স্টার্ট করলেন না, পরে তারে নামাতেই হলো। তো ওইসব প্লেয়াররাও নামলেন। বায়ার্ন মিউনিখ হাইলাইটস দেখে মনে হলো বায়ার্ন মিউনিখ একটু চাপে ছিল একটা পর্যায়ে হয়তো, তারপরে গিয়ে ম্যাচটা তারা বের করলো এক্সট্রা টাইমের ওই গোলটাতে। বায়ার্ন মিউনিখের আসলে টেস্ট ওই বুন্দেসলিগায় হচ্ছে না, চ্যাম্পিয়ন্স লিগে তারা কিভাবে আসলে নিজেদের রিকভার করে সামনের ম্যাচগুলোতে, এটাই হয়তো তাদের মূল টেস্ট। আমি একটা প্রশ্ন নেই। নাইম হোসেন, লেস্টার সিটি 4 মিনিটে 2 গোল হজম করলো, কিন্তু শেষ পর্যন্ত 3-2 গোলে ম্যাচ হারলো। শেফিল্ডের দ্বিতীয় গোলটা কেমন লাগলো? লেস্টারের এমন সময় হামজা চৌধুরী একাদশে সুযোগ পায় না, এটা কতটা হতাশার নাকি অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে? লেস্টার সিটি ইপিএলে যাওয়ার সম্ভাবনা কতটুকু? খুবই হৃদয় বিদারক। লেস্টার সিটি হারলে আসলে হামজা চৌধুরী হারেন, মানে এই জিনিসটা আসলে নেওয়াই যায় না। কালকে সন্ধ্যার দিকে ম্যাচ ছিল, আমরা ম্যাচটা দেখতে পারি না, আমরা তখন কমেন্ট্রি বক্সে ঢুকে গেলাম। তো ম্যাচ শেষে রেজাল্টটা আসলে খুবই হতাশার, আর তার চেয়ে বেশি হতাশার হামজা চৌধুরী একাদশে না থাকা। ক্রিস ওয়াইল্ডারের ওই শেফিল্ডে তিনি গত বছর ছিলেন লোনে, তিনি ওই শেফিল্ডের খুঁটিনাটি সবই জানেন, তারা ইউজ করা হইল না, একটা পর্যায়ে গিয়েও তাকে ইন্টিগ্রেট করা হইল না। মিডফিল্ড পজিশনে তো এখন আর লেস্টার সিটিতে হামজা চৌধুরী খেলেনি না, ওই রাইট ব্যাক পজিশনটাতেই।
তো এটা খুবই হতাশার আসলে, মানে লেস্টার সিটি আসলে এপিএলে যাওয়ার সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না, কারণ মানে এই লম্বা চ্যাম্পিয়নশিপ সিজনে মানে এইরকম পয়েন্ট যদি লুজ করেন ওইটা অনেক কঠিন হয়ে যায়। ওইদিকে কভেন্ট্রি সিটি, ল্যাম্পার্ডের কভেন্ট্রি সিটি অনেক ভালো ফর্মে আছে, মানে এরা যে চ্যাম্পিয়নশিপ জিততেছে এবার এটা মোটামুটি নিশ্চিত। জাহিদ আজাদ তার প্রশ্ন একটু বড়, তার প্রশ্ন না, উনি এখানে একটা স্টেটমেন্টেই জানিয়েছেন, মনের কথা জানিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কি বুঝেন যে আপনাদের প্রতিটা শো আমাদের মতো প্রবাসীদের জীবনে কতটা শক্তি, আনন্দ আর সম্মান এনে দেয়? সারাদিন পরিশ্রমের পর আমি আপনাদের জন্য মন থেকে লেখা এই প্রশ্নটা পাঠালাম, আশা করি আপনারা গুরুত্ব দিয়ে পড়বেন। আমি সৌদি আরবে একজন প্রবাসী শ্রমিক, সারাদিন রোদে ধুলায় কঠিন কাজের পর রাতে একমাত্র আপনাদের অ্যাডেড টাইম আর টক শো আমাদের দিন শেষে শান্তির জায়গা। যখন এখানে নতুন আসি তখন ক্যান্টিনে কেউ ফুটবল দেখতো না, বরং আমাকে বলতো, জাহিদ সারাদিন কাজ করে এসব কি দেখো? কেউ নাটক দেখতো, কেউ মুভি, কেউ রাজনীতি। কিন্তু আমার বিশ্বাস ছিল ফুটবল না বুঝলেও আপনাদের কথা শুনলে যে অনুভূতি আসে সেটা সবাই বুঝবে। আর 4 মাস পর দেখছি মানুষ বদলে গেছে। এখন বাংলাদেশি না, শুধু ইন্ডিয়ান, পাকিস্তানি সবাই আপনাদের ভক্ত। আমাদের ক্যান্টিনে সবাই আমার জন্য অপেক্ষা করে, আমার জন্য খাবার রেখে দেয়, শুধু একসাথে বসে আপনাদের অনুষ্ঠান দেখবে। এই জন্য ওরা বলে যে জাহিদ তাড়াতাড়ি আসো, অ্যাডেড টাইম মিস করলে চলবে না। আর যখন বাংলাদেশের ফুটবলের উন্নতির কথা আলোচনা হয় সবাই বলে এই উন্নতির পেছনে আপনাদের অবদান সবচেয়ে বেশি না, আমরা আমাদের কাজ করার চেষ্টা করেছি বা কথা বলার চেষ্টা করেছি ফুটবল নিয়ে। আর যেটা আপনি বললেন যে হ্যাটস অফ আপনাদেরকে, যারা আপনারা সেই জীবিকা নির্বাহের জন্য দেশের জীবন ছেড়ে ওই প্রবাসে জীবনযাপন করছেন, এবং মানে ওইখানকার ধরেন আপনাদের কষ্টের কথাগুলো আমরা জানি, বা আমরা যখন যাই বিদেশে তখন হচ্ছে আমরা নিজেদের চোখে দেখি আপনারা কত কষ্ট করে দেশের নিজের পরিবারের জন্য সেইখানে সেই কষ্টগুলো করছেন। এবং এর মাঝখানে যে আপনাদের অল্প একটু সুখের মুহূর্তও যদি আমরা এনে দিতে পারি এই ফুটবল শো দিয়ে, এই অ্যাডেড টাইম দিয়ে, সেটাই আসলে আমাদের ভালোবাসা, সেটাই আমাদের ভালো লাগার জায়গা, যে মানে আমরা আপনাদের একটু হলেও একটা ভালো মোমেন্ট এনে দিতে পারি। আমার খুব আফসোস হচ্ছে আসলে এই চেয়ারটাতে আমি বসে আছি আজকে, মানে আজকে রিফাত ভাই থাকলে হয়তো এটার খুব ভালো একটা রিপ্লাই উনি দিতে পারতেন। জাহিদ ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আর বিশেষ করেন এই ফুটবল শোটা যারা করে, মানে আমি তো নতুন আসছি, মানে যারা করে ধরো খুব মন দিয়ে করে, এই ব্যাক এন্ডে অনেক কাজ থাকে, আর যতটা সম্ভব চেষ্টা থাকে আসলে ফুটবল শোটাকে মানে যতটা সম্ভব আর কি মানে এঙ্গেজমেন্ট যেন করা যায় আর কি দর্শকদের সঙ্গে। তো আপনি শোটা দেখেন, জেনে খুবই ভালো লাগলো। জাহিদ ভাই শুভকামনা রইল আপনার জন্য, আপনার আগামী জীবন যেন সুখে কাটে, সহজে যেন আপনি সব পরীক্ষা উত্তরে যেতে পারেন, শুভকামনা রইল ভাই। রবিউল ইসলাম হিরণ তার প্রশ্ন, রোমা কি পারবে শেষ পর্যন্ত সিরিয়াতে শীর্ষস্থান ধরে রাখতে? এসি মিলান এখন সিরিয়ার টপ। হ্যাঁ, গতকালকে তো তারা লাস্ট রাউন্ডের ম্যাচ যেটা জিতে তারা সিরিয়ার টপে চলে গেছে, এবং আজকে রাতে তো আপনার হচ্ছে রোমা এবং নাপোলির খেলা রয়েছে। মানে এইটা একটা ধরেন বেশ হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে, এইটা ফর শিওর। আমি কালকে আসলে বসে বসে মানে ইউভেন্টাসের খেলা দেখতেছিলাম, মানে দেখি একটা সিরিয়ার ম্যাচ। ইউভেন্টাসের খেলা কালকে এত ভালো ছিল, এত ভালো ছিল, ড্র কুফাটা কাটছে, মানে দুর্দান্ত। মানে ইউভেন্টাস দেখে মনে হচ্ছিল আমার যে হেভি মেটাল ফুটবল দেখতেছি আমি, ইয়র্গেন ক্লপের হেভি মেটাল ফুটবল। প্রত্যেকটা প্লেয়ার দৌড়াইতেছে, মানে কারোর মধ্যে কোনো ক্লান্তি নাই, পাসিং চলতেছে। আর কেনান ইয়েলদিস তো 2 গোল দিছে, কিন্তু সেকেন্ড হাফে তিনি যখন একটু স্লো হয়ে গেলেন মনে হচ্ছে ওদিক দিয়ে ওই কনসেইসাও, তার যে মুভমেন্ট, তার যেই পাসিং, মানে তিনি হয়তো ওই কাজগুলো ঠিকঠাক এক্সিকিউট করতে পারতেছিলেন না, শটগুলো অন টার্গেট হচ্ছিল না, বা হইলেও খুব বেশি পাওয়ার জেনারেট তিনি করতে পারতেছিলেন না। কিন্তু দুর্দান্ত খেলা ছিল কালকে ইউভেন্টাসের। ইউভেন্টাস আসলে এই লুচিয়ানো স্পালেত্তির আন্ডারে ইউভেন্টাস ইজ ব্যাক। মানে এই টাইটেল রেসটা আসলে খালি রোমা আর এই এসি মিলান এইসব দলের মধ্যেই থাকছে না আমার মনে হচ্ছে, কারণ কালকের ম্যাচটা দেখে ইউভেন্টাস উইল বি ফাইটিং। এবং আজকে রাতে তো আপনার হচ্ছে ধরেন রোমার পয়েন্ট হচ্ছে 27, নাপোলির পয়েন্ট হচ্ছে 25, এই জায়গায় হচ্ছে একটা বড় ফাইট হবে। ইনফ্যাক্ট মানে ধরেন দিবালা নাই, কিন্তু মাতিয়াস শুলে এখন হচ্ছে একটা টপ ফর্মে তিনি রয়েছেন। তো ওই জায়গাটায় এইটা দেখতে হবে কন্তের নাপোলি কিভাবে আসলে সুযোগটা কাজে লাগায়। এই ম্যাচটা এক কথায় তো আপনার ম্যাকটমিনে যেই ফর্মে রয়েছেন, ম্যাকটমিনে ভার্সেস মাতিয়াস শুলের ম্যাচ, মানে নাপোলির মানে নাম আসলেই মনে হয় মাথায় আমার আসে ম্যাকটমিনে। মানে হোয়াট আ গাই, মানে এর যেই রিজারেকশন এর ক্যারিয়ারের। এবং রোমাও যেই ফাইনাল টাচে আছে, দিবালা যদিও ইনজুরির কারণে নাই, তারপরও আমার মনে হয় এই ম্যাচটায় রোমারও একটা ভালো চান্স আছে নাপোলির এগেইনস্টে ভালো কিছু করার। কিন্তু নাপোলির এগেইনস্টে ম্যাচটা জিততে হলে আসলে ওই ম্যাকটমিনাকে থামাইতে হবে, ঠিক আছে? হি ইজ আনস্টপেবল রাইট নাও।
আচ্ছা আমি আর প্রশ্ন ছিলাম, ভুলে গেছিলাম। আর বাঁধন আরমানের প্রশ্ন, রোমা ভার্সেস নাপোলির ম্যাচ কে জিতবে, একটা প্রেডিকশন দিয়েই দেন আপনি। ড্র হবে ম্যাচ। ড্র আমার মনে হচ্ছে 1-1 ড্র, বা ইন কেস যদি কিছু অঘটন না ঘটে 1-1 ড্র। 1-1 ড্র হবে। 1-1। ওকে, এবার একটা দেশি প্রশ্নে আসি। হ্যাঁ, আদনান সাদিক খান খাদেম, তার প্রশ্ন, পুলিশ এফসির সাথে আলামিনকে কেমন দেখলেন? লেফট উইং থেকে রাইট উইং, মাঝে মাঝে বাঁচিয়েছেন রাইট ব্যাক হয়েও, তার আসল পজিশন কোনটা? আলামিন ওই জিনিসটা আসলে মানে আমাদের চোখে পড়েছিল যখন আমরা কমেন্ট্রি করতেছিলাম। পুলিশ এফসির সঙ্গে আলামিন দুর্দান্ত খেলছে। যদি কেমন দেখলেন ওই এক কথায় যদি বলি, দুর্দান্ত খেলছে। লেফট উইং রাইট উইং এটা আসলে কোচেরই ডিসিশন। তিনি লেফট উইং দিয়ে শুরু করছিলেন, তারপরে এসে রাইট উইংয়ে শিফট করলেন সেকেন্ড হাফের দিকে। এটা আসলে খুবই বেসিক যে তিনি মাঝে মাঝে রাইট ব্যাক হয়ে যাচ্ছেন, কারণ উইংয়ে যখন থাকবেন আপনি মডার্ন ফুটবলে আপনার ওই ফুল ব্যাকরে সাপোর্ট করতে হবে যখন অপোনেন্ট আক্রমণ করবে। আর পুলিশ এফসিও তো একেবারে ছোটোখাটো দল না, পুলিশ এফসিও কিছু কিছু হলেও রেজিস্ট্যান্স দেখাইছে ওই ম্যাচে। তো আলামিন স্পট অন পারফরমেন্স ছিল, আর এটা হচ্ছে পুরোপুরি মানে কোচের ডিসিশন। মারুফুল হক বাংলাদেশ অফ দ্য ফাইনেস্ট কোচেস। এবং এই জিনিসটা এই সিজনে আলামিন যখন আবাহনী লিমিটেডে আসলো, আবাহনীতে আসার পর সোফার এটা হচ্ছে আলামিনের বেস্ট ম্যাচ ছিল। এবং ওই জায়গায় ধরেন হচ্ছে আপনি তাকে বিভিন্ন পজিশনে খেলাতে পারেন, আপনি তাকে জাত স্ট্রাইকারও খেলাতে পারেন, আপনি তাকে সেকেন্ড স্ট্রাইকারও খেলাতে পারেন, আপনি তাকে উইংয়েও ইউজ করতে পারেন। তো ওই জায়গাটায় হচ্ছে গিয়ে মারুফুল হক এক এক ম্যাচে তাকে এক একটা জায়গায় হয়তো বা সেট করবেন, কারণ এই দলের মেইন ট্যালিসম্যান তো আপনার হচ্ছে আলামিন, এই দলের মেইন ট্যালিসম্যান তো সোলেমান দিয়াবাতে। সুতরাং সোলেমান দিয়াবাতেকে কোঅপারেট করার জন্য যেই জায়গাটায় আলামিনের বেস্ট সার্ভিসটুকু পাওয়া যাবে, মারুফুল হক আসলে সেই কাজটাই করবেন। আর আলামিনের যে পেস, এই পেসটা আপনার সেন্টারের চেয়ে দুই উইংয়েই বেশি কার্যকরী আমার মনে হয়, কারণ উনি যে ট্র্যাক ব্যাক করে এই রাইট ব্যাক বা লেফট ব্যাকের সাপোর্টটা দিতে পারবেন, বল রিকভার করতে পারবেন, এটা আসলে ওই আবাহনীর দিয়াবাতে পারবেন না। দিয়াবাতে যেটা পারবেন বক্সে ঢুকে গোল দিতে পারবে, সেই কাজে আসলে দিয়াবাতে ওইখানে। আর আলামিনকে আপনি লেফট উইং রাইট উইংয়ে দেখছেন, উইং সুইচ করছে, এটা খুবই নর্মাল, ফুটবলে সবাই করে। নাফিস 99, আচ্ছা তার প্রশ্নটা পড়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারও নাম পড়তে সমস্যা হইল। দিদাত আহমেদ, তার প্রশ্ন, মানে স্পেস কম তো যার জন্য একটু আটকে গেলাম। I feel Zico had a statement performance versus Rahmatganj, showing that he is ready to put competition in the goalkeeping position of Bangladesh football if he is consistent in the next 4 months, where Mithul Marma is going through a tough period. দেখুন, এইখানে কোনো কম্প্যারিজনের দিকে যাব না, বাট আনিসুর রহমান জিকো বাংলাদেশের ওই যে ধরেন ন্যাশনাল টিমের যেই 3 জন গোলকিপার রাখা হয়, 3 জন বা 4 জন, কখনো কখনো এটা ডিপেন্ড করে কোচের সেই টিমের ওপর, সেইটাতে থাকার জন্য তিনি যে প্রস্তুত, সেইটার ধারাটা আসলে শুরু হলো। লাস্ট সিজনেও জিকোকে আমরা রেগুলারলি দেখি নেই বসুন্ধরা কিংসের হয়ে, তখন তাকে ন্যাশনাল টিমে রাখা হয়নি, এটার পেছনে যুক্তি ছিল এবং সেই যুক্তিকে আমি সাপোর্ট করি। বাট যখন হচ্ছে কি আপনার জিকো রেগুলারলি খেলবেন এবং জিকোর কাছ থেকে এরকম পারফরমেন্স আপনি দেখতে পারবেন, তখন তো আসলে বলতেই হয় যে জিকো তো এখনো ফুরিয়ে যান নাই। জিকো মানে সো ফাইন একজন গোলকিপার ছিলেন, মাঝখানে কিছুটা ব্যাট প্যাচ তার গেছে, খারাপ সময় তার গেছে, এবং আমার মনে হয় এখন জিকো ওই ন্যাশনাল টিমে ফেরার জন্য হলেও নিজেকে ওই জায়গাটায় প্রিপেয়ার করছেন, আর প্রসেসটা স্টার্ট হয়ে গেছে, মোস্ট ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। সুতরাং ওই জায়গাটায় মার্চ উইন্ডোতে যে কোনো কিছুই হতে পারে, তবে জিকো যেইভাবে ম্যাচ খেলছেন এইভাবে যদি খেলতে থাকেন, আমার মনে হয় জিকো ন্যাশনাল টিমে ফিরবেন। মুজাহিদুল ইসলামের প্রশ্ন, মেসির কি ক্যারিয়ারে 50টা ট্রফি জিততে পারবে? 47 মার্ক করে দিছে, 47 কনফারেন্স, ইস্টার কনফারেন্স জিতছে গতকাল, মানে আজকে সকালে ভোরেই খেলা ছিল। MLS কাপ 48, যেটা এরপরে হবে। ফিনালিসিমা 2026, আর 50 নম্বরে গিয়ে ওয়ার্ল্ড কাপ 2026। মানে কি মনে হয় আপনার, 50টা ট্রফি হবে নাকি মিস যাবে একটা? দেখেন, মানে খুব সামনে না আগাই, MLS এর যেই তার মেসির খেলা হচ্ছে যে ভ্যাঙ্কুভারের সাথে, মানে থমাস মুলার ভার্সেস লিওনেল মেসির একটা তৈরত আমরা দেখতে পারবো। ওইটা হয়তো আপনার পার করলেও পার করে যেতে পারে ইন্টার মায়ামি। ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাই আমি এখনো ভাবতেছিও না, মেসির ওইটা আমি বলতে পারতেছি না। এই MLS কাপটা হয়তো আসবে, কারণ যেই ডমিনেন্ট পারফরমেন্স দেখলাম কালকে ইন্টার মায়ামি, হাইলাইটসই দেখছি, খেলা দেখা হয়নি ভোরবেলা। অনেকগুলো গোল দিছে সার্জিও বুস্কেট, জর্ডি আলবা, সবাই ভালো খেলছে। একটা প্লেয়ার
ওদের যে আলেন্দে না কি প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক আসতেছে না, উনি 2টা গোল করছেন, ওইটা হয়তো আসবে। ফিনালিসিমা আর ওয়ার্ল্ড কাপ, এই 2টা ইজ গোয়িং টু বি সো টাফ ফর আর্জেন্টিনা। ফিনালিসিমা জিতাটাও খুব কঠিন হবে আমার মনে হয়। আপনি চিন্তা করেন লিওনেল মেসি 2026 বিশ্বকাপ জিতেছেন, তার ক্যারিয়ারের ট্রফির সংখ্যা হলো 50টা, তিনি বিশ্বকাপ জেতার পর রিটায়ারমেন্টের ঘোষণাটা দিলেন। মানে পরিপূর্ণ, মানে এর থেকে ধরেন টু মাচ মানে প্রাপ্তি একজন ফুটবলারের জীবনে আর কিছু হতে পারে না। আর দেখবেন ওই মেসি নিজেও জানে না তার যে 47টা ট্রফি জেতা, এইগুলা নিয়ে তার কোনো চেতবেত নাই, ঠিক আছে। আর বাকি 2টার চেয়ে আমার মনে হয় মেসির চোখটা ওয়ার্ল্ড কাপেই, খেলতে পারতেছে, কম্পিট করতে পারবে, এটাই বেশি। নাফিস 99 তার প্রশ্ন, হুইচ সেন্টার ব্যাক পেয়ার অফ বার্সা উইল বি মোর স্টেবল ইন লং রান? কুবার্সি এরিক গার্সিয়া, কুবার্সি আরাউহো, কুবার্সি ক্রিস্টেনসেন, কুবার্সি জেরার্ড মার্টিন। কুবার্সি আরাউহো দেখতে চাই না। মোর স্টেবলের দিক থেকে আমার মনে হয় গতকালকে, যদিও সেটা আসলে আলাভেজের সাথে ম্যাচ ছিল, তারপর আমার মনে হয় কুবার্সি জেরার্ড মার্টিন এই পেয়ারটা একটু স্টেবল মনে হয়েছে আমার কাছে। যে আপনি কুবার্সি এরিক গার্সিয়া, এখন এরিক গার্সিয়াকে আপনি মানে যেইভাবে যতগুলো পজিশনে ইউজ করা হচ্ছে, ডিফেন্সিভ মিডফিল্ডার, ফুল ব্যাক, সেন্টার ব্যাক, তো এরিক গার্সিয়া হলেও খারাপ না, তবে ইন ফিউচার প্রসপেক্টের কথাও যদি আপনি চিন্তা করেন, কুবার্সি আর জেরার্ড মার্টিনের দিকেই আমার স্টেবিলিটিটা মনে হয় থাকবে। ডিফেন্সে আসলে মানে যাই হোক, এত কম্বিনেশনের জায়গায় একটু স্টেবিলিটি দরকার। কে আনতেছে স্টেবিলিটির, এটার চেয়ে বার্সার আসলে স্টেবিলিটিটা আনাটা বেশি দরকার। কুবার্সির জায়গায় ধরেন আরাউহো, আবার ফিরে আরাউহোই যদি স্টার্ট করে কুবার্সির জায়গায়, আরাউহো আর গার্সিয়াই আনুক, আরাউহো আর জেরার্ড মার্টিনই আনুক, কিন্তু এই স্টেবিলিটিটা দরকার, কারণ লিগ তো কঠিন হবেই। তবে বার্সার আপনার এই হাইলাইনে কুবার্সিকেই, মানে কুবার্সিকে ছাড়া আমার মনে হচ্ছে এই পর্যায়ে বার্সার হাইলাইনটা আসলে চিন্তা করা যায় না। ভক্ত, মানে যারা ভক্ত আছেন ওরাও হয়তো মানে কল্পনা করতে পারতেছেন না কুবার্সিকে ছাড়া বার্সার এই ডিফেন্স লাইন। তবে আমি পার্সোনালি চাবো কুবার্সির সঙ্গে হয়তো একটা নতুন ফেস যদি বার্সা অ্যাড করতে পারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। টাকা আছে অ্যাজ ইউজুয়াল, যেটা আসলে বার্সেলোনা ফেস করে নতুন একটা সাইনিং এর সময় গেলেই, সেটা মানে ইটস ভাইটাল আসলে। মানে আপনার অপশন আছে অনেক, কিন্তু আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইট করতে যাবেন তখন আপনার একটা মানে অপশন একটা যদি এক্সট্রা থাকে, ইটস বেটার। প্রশ্ন পরেরটা করছি মোহাম্মদ রিয়াজুল, তার প্রশ্ন, ফ্রেঞ্চ লিগে পিএসজি এত পয়েন্ট খোয়াচ্ছে, তারপরও বাকি দলগুলো কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। এবার যদি নতুন কেউ লিগ জিততে না পারে তবে কখন জিততে পারবে? ঠিক যেমন লেভারকুজেন কাজে লাগিয়েছিল। পিএসজি গতকালকে ম্যাচ হারলো মোনাকোর এগেইনস্টে। পিএসজির এবারে সিজনের সেকেন্ড হার ছিল এটা, ঠিক বলতে পারছি, সেকেন্ড হার ছিল। এবং ফ্রেঞ্চ, আমি পয়েন্ট টেবিলটা দেখছিলাম, আপনার যেই জায়গায় আছে ধরেন পিএসজি 30, মার্সেই হচ্ছে আপনার অলিম্পিক মার্সেই 29, তো এই দুইটার মধ্যেই আসলে ক্লোজ ইয়েটা হচ্ছে মার্সেই এবং পিএসজি। বাকিদের সাথে একটা ডিফারেন্স এখনো পিএসজির আছে, তারপরও আমার মনে হয় না দেখবেন হচ্ছে পিএসজি ঘুরে ফিরে মানে ফ্রেঞ্চ লিগটা জিততে তাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অন্য দলগুলোর ক্ষেত্রে হয়তো একটু আফসোস হতে পারে যে পিএসজিকে এইবার একটু বাটে পেয়ে কাজে লাগাইতে পারলাম না, বাট দিন শেষে হচ্ছে পিএসজি লং রানে দেখবেন এগিয়ে যাবে। আর কালকে ওই মানে আমি হাইলাইটসের হালকা একটু দেখলাম যে কালকে যে গোলটা দিচ্ছে তাকুমি মিনামিনোর ওই গোলটা দেখা অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এই মিনামিনো একসময় এর্লিং হালান্ডের সঙ্গে খেলছেন, আর সবজলাইয়ের সঙ্গে মাঠ শেয়ার করছেন। এরপর তিনি লিভারপুলে গেলেন, লিভারপুলের তার ক্যারিয়ারটা ঠিকঠাক মানে কি বলে ফলপ্রসূ হয় নাই। তারপরে তিনি মোনাকোতে ওই গোলটা দিলেন। মানে মোনাকো যে পিএসজিরে হারাইছে এই সিজনে, এটা তো বিগ থিং আসলে। পিএসজির মতো টিমরে হারানো, যারাই হারাবে ওরাই বেশ এনজয় করবে। আমার মনে হয় ড্রেসিং রুমে একটা পার্টিও হওয়া উচিত পিএসজির এইরকম একটা ম্যাচের, লিগ ম্যাচ। কালকে আমরা লাস্টের দিকে দেখলাম যে ওসমান দেমবেলে আর পল পগবা একসাথে, পল পগবা একেবারে শেষ দিকটায় নেমেছিলেন। ও লেন্সোর আপনার রয়েছে 28 পয়েন্ট তাদের, মানে এই তিনটা দলের মধ্যেই 1 পয়েন্ট করে ডিফারেন্স। সো পিএসজি ড্র করলো আপনার 3টা ম্যাচ, হারলো 2টা ম্যাচ, কামব্যাক করবে পিএসজি। পল পগবার জন্য এটা খুবই মেমোরেবল মোমেন্ট ছিল। মানে ঘরের মাঠে তো এটাই ফার্স্ট স্টার্ট তার, মোনাকোর ঘরের মাঠে। 2 বছর তিনি ফুটবলের বাইরে ছিলেন, এরপরে এখন সামনে বিশ্বকাপ, হয়তো ফ্রান্স স্কোয়াডে জায়গা করে নেওয়াটা খুব টাফ হবে না, হবে সম্ভব না, পল পগবা শেষ পর্যন্ত আর পারবে না স্কোয়াডে জায়গা করতে। কিন্তু তিনি যে ফুটবলে ফিরেছেন এটাই পজিটিভ। আচ্ছা, MH সোহেলের প্রশ্ন, ইরান বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বয়কট করলো কেন? আসলে ইরানের ওই যে ডেলিগেটরা
ইউএস এর ভিসা পায় নাই শেষ মুহূর্তে, সেই জন্য তারা বয়কট করতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড পলিটিক্সের পার্ট, যেটার কিছু কিছু জিনিস আসলে এই স্পোর্টসেও চলে আসছে। এখন শেষ পর্যন্ত ধরেন ইরান, মানে এমনও তো কথাবার্তা চলছে যে ইরান যদি ওয়ার্ল্ড কাপ না খেলে, ওয়ার্ল্ড কাপ না খেলারও হচ্ছে কি তাদের একটা আলোচনা বা ধরেন গুঞ্জন রয়েছে। তো সেইটা হোক, সেটা আমরা চাই না। ড্র অনুষ্ঠানে না থাকলেও কিছু তো আসলে করার নেই। এখন এটা ইউএসএ ভিসা নীতির কারণে যদি তাদের ওই জায়গায় ভিসাটা না হয়, এটা পরিপূর্ণ হচ্ছে আপনার ওয়ার্ল্ড পলিটিক্স, জিও পলিটিক্সের পার্ট। পেয়ে গেছেন উত্তর আপনার, হয়তো আশা করছি। প্রশ্ন যেটা শেষ প্রশ্ন, ইশতিয়াক 17 তার প্রশ্ন, ভাই চট্টগ্রামে বিএফএল চলে না কেন? এটা কি ক্লাবের ফিনান্সিয়াল প্রবলেম নাকি বাফুফের ব্যর্থতা? আমরা চট্টগ্রামের মানুষ বিএফএল এর ম্যাচ দেখতে চাই। কুমিল্লা স্টেডিয়ামের চেয়ে আমাদের এম এ আজিজ অনেক বেটার আছে বলে আমি মনে করি। আচ্ছা, এই জায়গাটা হয়েছে কি, প্রত্যেক সিজনের শুরুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আপনার কয়েকটা ভেন্যুর নাম দিয়ে দেয়, যে এনএসসি থেকে তারা নেয়ার পর এই ভেন্যুগুলোর নাম দিয়ে দেওয়া হয়। ক্লাবগুলোকে বলা হয় এর মাঝখান থেকে তোমরা হোম ভেন্যু বেছে নাও। এখন ধরেন চিটাগংয়ের তো হচ্ছে দূরত্বটা বেশি, যেই কারণে আপনি খেয়াল করেন সিলেটেও কিন্তু প্রিমিয়ার লিগের কোনো খেলা হচ্ছে না লাস্ট কয়েক সিজন ধরে, কারণ সিলেটটাকেও প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ভেন্যু হিসেবে, হোম ভেন্যু হিসেবে নিতে চাচ্ছে না। এই জায়গায় ক্লাবগুলো দেখায় যে তাদের ফিনান্সিয়াল স্ট্রাকচার খারাপ। ধরেন আপনার হোম ম্যাচে 10টা ম্যাচ আপনার নিজের মাঠে যে আপনার খেলতে হবে, সেই 10টা ম্যাচ চিটাগংয়ে গেলে আপনি তো বাইয়ারে সকালবেলা আপনি নিয়ে যেতে পারবেন না। খরচের অনেক কিছু, নিউট্রাল ভেন্যুতে ফেলানো যায় না না, সেটা হলেও তো আপনার হচ্ছে গিয়ে ওই জিনিসটা হয়, ক্লাব যেতে চায় না, ক্লাবগুলোর হচ্ছে খরচ বেড়ে যায়। ক্লাবগুলো তো আপনার আগেই বলে, এবং হচ্ছে আপনার যেহেতু চিটাগংয়ের এম এ আজিজ স্টেডিয়ামকে পুরোপুরি আসলে কোনো ক্লাব হোম ভেন্যু হিসেবে নেয় নাই, সুতরাং ওইটাতে আপনি খেলা কি হিসেবে আয়োজন করবেন? তো ক্লাবগুলোর ফিনান্সিয়াল অবকাঠামোটাই দেখায় যে আগের দিন যদি যেতে হয়, আগের দিন যে থাকা খাওয়া সবকিছু মিলে তাদের নাকি খরচ বেড়ে যায়। আর এম এ আজিজ স্টেডিয়াম যদিও ফুটবলকে আগামী লম্বা একটা সময়ের জন্য দিয়ে দেওয়া হয়েছে, তাও অন্যান্য ক্রীড়া ইভেন্ট যেগুলো রয়েছে তারাও এটা নিয়ে নানা প্রতিবাদ করছিল, যে কারণ চট্টগ্রামের মেইন সিটিতে তো হচ্ছে এম এ আজিজ স্টেডিয়াম ছাড়া অন্য ডিসিপ্লিনের তো খেলার কোনো জায়গা নেই, রাইট? চট্টগ্রামের একেবারে মানে প্রাণ কেন্দ্রে এম এ আজিজ স্টেডিয়ামটা। আর চট্টগ্রামের মানুষ, আমি ফুটবল পার্সপেক্টিভ দিয়ে বলি, খুবই ফুটবল পাগল। আমি বিশাল একটা সময় আমার চট্টগ্রামে থাকা হয়েছে, মানুষজন ফুটবলের মাঠ পাইলেই খেলতে নাইমে পড়ে, ছোট থেকে বাচ্চা কিশোর, ফুটবলের আড্ডা চলে চায়ের দোকানে সব জায়গায়। আর চট্টগ্রাম সিটি হিসেবে অলমোস্ট ঢাকার মতো সিমিলার, যানজট মাঝে মধ্যে পরে কিছুটা কম হইলেও হয়। আর চট্টগ্রাম আর ঢাকার দূরত্বটা বেশি হইলেও ডিস্টেন্সটা আসলে খুব বেশিও না, কারণ রাস্তাগুলো খুব ভালো ওইদিকে। মানে এবার তো আপনার লিগের খেলা এমন জায়গায় হচ্ছে যেখানে হচ্ছে আপনি সকালবেলা ম্যাচ ডেতে যে আপনি ট্রাভেল করে আসতে পারতেছেন, হ্যাঁ, যেখানে আপনার হচ্ছে কোনো বাড়তি খরচ লাগছে না। আচ্ছা, ওই ক্লাবগুলা ধরেন হচ্ছে ওই চিন্তাটা করছে যে চিটাগংয়ে যদি আমি নেই, আমি তো হচ্ছে আগের দিন যে আমার থাকতে হবে, আপনি জার্নিটা একটু হেক্টিক হয়ে যায় প্লেয়ারদের জন্য। হ্যাঁ, এইটা তো আপনি ধরেন ওই সকালবেলা ওই জার্নিটা করে আপনি হচ্ছে গিয়ে যে প্লেয়ারদের দিকটাও তো চিন্তা করতে হবে। কুমিল্লায় ধরেন যাইতে 3 ঘন্টা লাগে, চট্টগ্রাম যেতে 5 ঘন্টা লাগবে। এক্স্যাক্টলি। কুমিল্লার সময় আমরা কি দেখি, সকাল 6টা 7টার সময় ক্লাবগুলো যে রওনা দিয়ে দেয়, যে আপনার 10:30 11টার মধ্যে যে ওখানে পৌঁছে যায়, একটু রেস্ট নিয়ে তারা হচ্ছে গিয়ে যে আপনার খেলতে নেমে পড়ে। অনেকে আবার আগের দিন যায়, বিগ ম্যাচ হলে অনেকে দেখা যায় হচ্ছে আগের দিন যায়। তো ওই খরচ বাঁচানোর নিয়মের জন্যই আসলে ক্লাবগুলো ওই জায়গায় হোম ভেন্যু হিসেবে নিতে চায় না। ওই ফেডারেশন কাপের ম্যাচ যদি একটা দুইটা যদি কিছু ফালানো যায় আসলে, তাহলে এই ফুটবল খেলাটা আসলে এই ঢাকা ডিভিশন থেকে একটু বাইর করা উচিত না? মানে যদি বাইর না হয়, যদি এই চট্টগ্রামের মানুষজন খেলাটা দেখতে চায়, তো ওইখানে তো গ্যালারি অবশ্যই, মানে এটা তো আপনার করতে হবে। বললাম, তাহলে গ্যালারি তো ভরে উঠবে। গ্যালারি ভরে উঠলে তো ওই টিকিটের টাকা দিয়ে তো বাফুফেরও লাভ হবে হয়তো, আর দুইটা ক্লাবেরও লাভ হবে। তো ওই হিসেবে তো এগুলো তো ট্রাই করাই যায়। আর চট্টগ্রাম ভালো শহর। আমার একটা শেষ প্রশ্ন আছে, স্টার্ট বেঞ্চ সেল, আপনি এত সিরিজ দেখেন কিনা জানি না, নিছি। আর স্টার্ট বেঞ্চ সেল 3টা সিরিজ, গেম অফ থ্রোনস, স্ট্রেঞ্জার থিংস না ব্রেকিং ব্যাড। স্ট্রেঞ্জার থিংস নিয়ে খুব বেশি আলোড়ন চলতেছে, একেবারে নতুন সিজন বেরোইছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখানে ঢুকি খালি দেখি স্ট্রেঞ্জার থিংস এর স্পয়লার। নেটফ্লিক্সের সার্ভারে নাকি ক্র্যাশ করছিল স্ট্রেঞ্জার থিংস এর যখন সিজন 5 না, সিজন 5 যখন ক্র্যাশ করছিল, কারণ এত মানুষ এটা দেখার জন্য ঢুকছে, এটা ক্র্যাশ করছে। আপনি বলেন আপনার। আমার হচ্ছে কি আপনার ব্রেকিং ব্যাড স্টার্ট। আমি গেম অফ থ্রোনস এর ফ্যান না, ঠিক আছে, আমার ভালো লাগে না, হ্যাঁ, এটা ধরুন পার্সোনাল অপিনিয়ন। সুতরাং তারপরও স্ট্রেঞ্জার থিংসকে আমি বেঞ্চ রাখবো আর সেল করে দিব গেম অফ থ্রোনস। কষ্ট পেলাম ভাই, কষ্ট পেলাম। গেম অফ থ্রোনস আমি খুব বড় ফ্যান। আমার মনে হয় এই যাবৎকালে পৃথিবীতে যত ফিকশন তৈরি হয়েছে
তার মধ্যে সবার উপরে গেম অফ থ্রোনস, মানে আমার স্টার্ট হচ্ছে গেম অফ থ্রোনস। বায়াসড আমি এখানে একটু দুঃখিত। বেঞ্চ করলাম ব্রেকিং ব্যাড অনেক বেটার সিরিজ। স্ট্রেঞ্জার থিংস আমি প্রথম 2-3 সিজন দেখছিলাম, 2 সিজন দেখছিলাম, এরপরে আর দেখা হয়নি। তো দেখবো, আশা করি স্ট্রেঞ্জার থিংসও দেখবো। থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.